আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইলফিজ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করার আশ্বাস প্রধানমন্ত্রী। ব্রুনাইয়ে বাংলাদেশ হাই কমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। শ্রীলঙ্কার বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩১০। তদন্ত দলকে সহযোগিতা করতে চায় ইন্টারপোল। পালন হচ্ছে জাতীয় শোক। সংসদে যোগ দেওয়ার বিষয়ে ভোটারদের চাপ আছে, তবে সবকিছু নির্ভর করছে বেগম জিয়ার মুক্তির ওপর, বলেছেন বিএনপি নেতারা। অর্থনীতিতে সরকারের প্রথম ১০০ দিন উদ্যম ও উচ্ছ্বাসহীন। প্রবৃদ্ধির হিসাব সঠিক হলেও উদ্বেগজনক অভিমত সিপিডির। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করতে দূতাবাসগুলোর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি, তাই তাদের সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের। দেশটির স্থানীয় সময় সকালে ব্রুনাইয়ে বাংলাদেশের চ্যান্সেরি ভবনের ভিত্তি ফলক উদ্বোধন করে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ব্রুনাই পরিবেশ ও প্রবাসীদের সুযোগ সুবিধা বিবেচনায় রেখে চ্যান্সেরি ভবনটি ডিজাইন করা হয়েছে, তা খুবই চমৎকার বলে মন্তব্য করেন তিনি। পর্যায়ক্রমে সবগুলো দেশে বাংলাদেশ ভবন নির্মাণ করা হবে। এরই মধ্যে কয়েকটি দেশে চ্যান্সেরি ভবন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বলে জানান শেখ হাসিনা। বন্ধুত্বপূর্ণ দেশ ব্রুনাই, এদেশের সাথে ব্যবসা বাণিজ্য আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ৩ দিনের সফর শেষে রাতেই দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমাদের প্রবাসীরাই অর্থ উপার্জন করে, তারা ফরেন কারেন্সি আমাদের জন্য দেয়। আমাদের যে রিজার্ভ আজকে বৃদ্ধি পাচ্ছে, এটার জন্য আমাদের প্রবাসী বাঙালিদের বিশেষ অবদান রয়েছে, এবং বিশেষ করে যারা শ্রমিক শ্রেণী কাজ করে তাদের অবদান সব থেকে বেশি বলে আমি মনে করি। কাজে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তাদের সুখ সুবিধা দেখার দায়িত্ব এটা আমাদের। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় সিরিজ বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩১০-এ দাঁড়িয়েছে। আহত ৫ শতাধিক। জড়িত প্রত্যেকে আটকের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এদিকে তদন্ত দলকে সহযোগিতা করার কথা জানিয়েছে ইন্টারপোল। শ্রীলঙ্কার ওই মর্মান্তিক হামলায় দোষীদের ধরতে ইন্টারপোলের মহাসচিব জার্গেন স্টক বলেন, হামলাকারীরা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন সঠিক তথ্যের ভিত্তিতে বের করা হবে। এর আগে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের ক্যাবিনেটের অন্যতম সদস্য স্বাস্থ্যমন্ত্রী রজত সেনারত্ন জানিয়েছেন, বিদেশি সম্পৃক্ততা ছাড়া ইস্টার সানডের ওই হামলা সম্ভব হতো না। নিরাপত্তার জন্য দ্বিতীয় দিনের মতো সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দেশটিতে কারফিউ জারি রাখা হয়েছে। হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার না করলেও জড়িত সন্দেহে 40 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির তদন্ত কমিটি। আর জাতীয়ভাবে শোক পালন করছে শ্রীলঙ্কার জনগণ। এদিকে শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত বাংলাদেশের শিশু জায়ান চৌধুরীর লাশ আগামীকাল দুপুর 1টায় দেশে আসার কথা রয়েছে। বুধবার বাদ আসর বনানী ক্লাব মাঠে জায়ানের জানাজা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর বনানী কবরস্থানে দাফন করা হবে শিশু জায়ানকে। শ্রীলঙ্কায় হামলা নিহত শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ দেশে আনা সব আনুষ্ঠানিকতা সোমবার সম্পন্ন করা সম্ভব হয়নি। এ কারণে মঙ্গলবারের পরিবর্তে বুধবার তার লাশ আনা হচ্ছে। শেখ সেলিমের জামাতা আহত মশিউল হক চৌধুরী সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে এখনই দেশে আনা যাচ্ছে না। সংসদে যাবার বিষয়ে এলাকার ভোটারদের চাপ আছে, জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। তারা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে সংসদে যোগ দেওয়ার বিষয়টি। এখন দলীয় হাইকমান্ডের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন ধানের শীষের প্রার্থীরা। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ৮ জন প্রার্থী বিজয়ী হন। গণফোরাম থেকে নির্বাচিত ধানের শীষের প্রার্থী সুলতান মনসুর এবং উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত মোকাব্বির খান এরই মধ্যে সংসদে যোগ দিয়েছেন। বিজয়ী বাকি ৬ জনই বিএনপি দলীয় প্রার্থী। এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন। হিসেব অনুযায়ী ৩০ এপ্রিলের মধ্যে শপথ না নিলে আসন শূন্য হবে। নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই মুহূর্তে কি ভাবছেন বিএনপি থেকে নির্বাচিতরা? খালেদা জিয়া সম্পর্কে আমরা বাইরে যে কথা বলি, এই কথাগুলো আমরা পার্লামেন্টে গিয়ে বলি, তো এটার মূল্য হবে অন্যরকম। আর এলাকার উন্নয়নমূলক কাজ তো আছি, কাজে এলাকার সাধারণ লোক চায় যে আমরা পার্লামেন্টে যাই, আমরা কাজ করি।
যেহেতু আমরা দলের প্রার্থী ছিলাম, দলেরও একটা সিদ্ধান্ত দরকার, তাহলে দেখি কি হয়। বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে ধানের শীষের বিজয়ীরা। যদি দল আমাদেরকে বলে যে তোমরা সংসদে যাও এবং কথা বলো, দেন আমরা বিষয়টা অবশ্যই সংসদে যাব। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটা মানুষ যেভাবে চায় যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা চাই যে আপনি গণতান্ত্রিক ধারাটাকে রক্ষা করুন, এবং আমরাও চাই যে আমার নেত্রীদেরকে মুক্তি করে দিলে আমরা ইনশাআল্লাহ সংসদে যাওয়ার পক্ষেই আমরা সবাই বেশিরভাগ মতামত দিয়েছি। এখন জানি না সরকারের কতটুকু সদিচ্ছা আছে এবং কতটুকু বাস্তবায়ন করবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া আপোষহীন, তাই তিনি মুক্তির জন্য দর কষাকষি করেন না। এটি আওয়ামী লীগের ঐতিহ্য। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ১/১১ সরকারের সাথে সে সময় আওয়ামী লীগই দর কষাকষি করে ক্ষমতা এসেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বেগম জিয়ার যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার দাবি জানান রুহুল কবির রিজভী। অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের প্রথম ১০০ দিন উৎসাহহীন, উদ্যোগহীন, উচ্ছ্বাসহীন ও উদ্যমহীন। সকালে রাজধানীর সিডাব মিলনায়তনে সিপিডির পক্ষ থেকে সরকারের প্রথম ১০০ দিনের পর্যালোচনা তুলে ধরার সময় তিনি এই মন্তব্য করেন। প্রবৃদ্ধির হিসাবে যথার্থতা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, সরকারের সব তথ্য উপাত্ত জনসম্মুখে প্রকাশ করার। অর্থনৈতিক পর্যালোচনার জন্য ১০০ দিনের হিসাব যথেষ্ট না হলেও নতুন সরকারের প্রথম ১০০ দিন পর্যালোচনা করে সিপিডি বোঝার চেষ্টা করেছে সরকারের অর্থনৈতিক দিগদর্শন। ব্যক্তি বিনিয়োগ, ঋণ প্রবাহ, কর্মসংস্থান, প্রযুক্তির ব্যবহার, শ্রমিকের মজুরি, খানা জরিপ সব হিসাব সামনে এনে সিপিডি প্রশ্ন তোলে, অর্থনৈতিক প্রবৃদ্ধির যে হিসাব সরকার দিয়ে যাচ্ছে তা যথাযথ কিনা। যে সমস্ত চলকগুলো আছে একই সাথে পরিবর্তন হওয়ার কথা প্রবৃদ্ধির, সেগুলিতে আমরা সঙ্গতিপূর্ণ পরিবর্তন দেখছি না। পরিসংখ্যানগুলো আগের চেয়ে অনেক কম নির্ভরশীল হয়ে গেছে এবং পরিসংখ্যান পাওয়ার ক্ষেত্রে সময়ের একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং অসঙ্গতির কথা তো বলছি, প্রবৃদ্ধির এই আলেখ্যর কোনো বিকল্প আখ্যান আছে কিনা এইটা চিন্তার সুযোগ হচ্ছে, এবং সেটাকে নিরসন করার জন্য আমরা বলছি যে এই সমস্ত তথ্য উপাত্তের ভিত্তিতে প্রবৃদ্ধি অনুমিত হয়েছে তাকে সম্পূর্ণভাবে প্রকাশ করা হোক। মোটা দাগে সরকারের প্রথম ১০০ দিনের অর্থনৈতিক তৎপরতা সম্পর্কে হতাশা প্রকাশ করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। এই গত ১০০ দিনে একটি উৎসাহহীন, উদ্যোগহীন, উচ্ছ্বাসহীন এবং একই সাথে একটি উদ্যমহীন ১০০ দিন দেখেছি। ব্যবসায়ীদের কর রেয়াত দিয়ে যাওয়া, ব্যাংক ব্যবস্থা ও শেয়ার বাজারের প্রকাশ্য লুটপাট এবং পরিণতিতে প্রতি বছর বাজেটে তাদের জন্য ভর্তুকি দিয়ে যাওয়ার সমালোচনা করে সিপিডি বলছে, মনে হচ্ছে যেন কোনো স্বার্থান্বেষী মহল সরকারকে করায়ত্ত করে সব রকম সুযোগ সুবিধা আদায় করে নিচ্ছে। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। নীলক্ষেত মোড়ে এই আন্দোলনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী এস এম ফয়েজ। সরাসরি কথা বলবো তার সাথে। ফয়েজ, কি কারণে আবারও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা, আর আশপাশের রাস্তাঘাটের অবস্থা কেমন দেখছেন? জি, পূর্ব ঘোষিত ৫ দফা দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা সকালে মানববন্ধন কর্মসূচি পালন করে, বিক্ষোভ সমাবেশ করে। ওখান থেকে সকাল থেকেই তারা বিক্ষোভ সমাবেশের পর থেকেই তারা ৫ দফা দাবি আদায়ে নীলক্ষেতের রাস্তা সড়ক অবরোধ করে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ, অনেক রুগীও দুর্ভোগে পড়েন। তারপর তারা আসলে এই রুগীদেরকে ছেড়ে দিলেও যে আশপাশের যে সড়কগুলো সেগুলো প্রত্যেকটি সড়ক বন্ধ রয়েছে এবং রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তারা যে ৫ দফা দাবির কথা বলছেন, তারা বারবারে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে বারবার আশ্বাস দিয়েছেন, সে আশ্বাস বাস্তবায়ন হয়নি। তারা আশ্বাসের বাণী আর শুনতে চান না, তারা এর বাস্তবায়ন দেখতে চান। তাদের যেই ৫ দফা দাবি, তারা বলছেন যে চলতি মাসে অর্থাৎ এপ্রিল মাসের প্রথম বর্ষ পরীক্ষা নোটিশ প্রকাশ করতে হবে এবং জুন মাসের মধ্যে সব বিষয়ে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে।
পরীক্ষা শেষ হবার 1 মাসের মধ্যেই দ্বিতীয় বর্ষের ভর্তি নিয়ে ক্লাস শুরু করতে হবে এবং 3 মাসের মধ্যে প্রথম বর্ষের ফলাফল প্রকাশ করতে হবে। প্রথম বর্ষের পরীক্ষা মে মাসে শেষ করতে হবে, তখন থেকে শুরু করে 7 থেকে 8 মাস অন্তর অন্তর দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা নিতে হবে বলে তারা দাবি জানিয়েছেন। তারা দাবি জানিয়েছেন যে ডিগ্রি তৃতীয় বর্ষ শেষ করার পর কোনো রকম সময় অপচয় না করে মাস্টার্স ফিলিতে ভর্তির সুযোগ করে দিতে হবে। ফলাফল প্রকাশ সম্পর্কিত বিষয়ে কোনো বিষয় ফলাফল যাতে মিসিং না হয় সে বিষয়ে একটু সতর্ক থাকার জন্য তারা বলছেন এবং অস্বাভাবিক যে ফেলের হার তা বন্ধ করা তারা জোর দাবি জানিয়েছেন। তারা এই দাবিও জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যখন তাদেরকে আনা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে স্বাগত জানালেও এখন তাদের যে যৌক্তিক দাবিগুলো, এই দাবিগুলো নিয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো রকম আমলে নিচ্ছেন না, তাই তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন এবং তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি যদি একটু দেখাই, যে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা তাদের যেই আন্দোলন, সেই আন্দোলনে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং রাস্তা অবরোধ করে রেখেছে। এই ছিল আমার কাছে নীলক্ষাত মোড়ের সবশেষ অবস্থা। ধন্যবাদ ফয়েজ আপনাকে। রানা প্লাজা দুর্ঘটনার পর তৈরি পোশাক খাতে বেশ কিছু অগ্রগতি হলেও তা আশানুরূপ নয় বলে মনে করে টিআইবি। সকালে এক ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এই খাতের মালিকরা অনেক ধরনের সুবিধা পেলেও শ্রমিক অধিকার নিশ্চিত হয়নি। এ খাত নিয়ে এক গবেষণায় টিআইবি বলছে, মজুরি বাড়ানোর ঘোষণা দিলেও সেখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে। মজুরি বাড়ার পরিবর্তে গড়ে 26% কমেছে। শ্রমিকরা তাদের অধিকার থেকে নিয়মিত বঞ্চিত হচ্ছেন। কর্মী ছাঁটাই হচ্ছে, আবার অন্য কারখানায় তারা কাজও পাচ্ছেন না। মামলা হামলার শিকার হচ্ছেন কিছু কারখানা। শ্রমিক ইউনিয়ন থাকলেও সেখানে মালিকদের প্রভাব স্পষ্ট। তৈরি পোশাক সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বাংলাদেশের মজুরি সবচেয়ে কম উল্লেখ করে সর্বনিম্ন মজুরি $202 হওয়া উচিত বলে জানায় টিআইবি। এ খাতে স্বচ্ছতা নিশ্চিত হয়নি বলেও মনে করে সংস্থাটি বলছে, রাজনৈতিক সম্পৃক্ততার কারণে পোশাক মালিকরা নানা ধরনের সুবিধা নিচ্ছে বা সরকার তাদের দিচ্ছে। আবার এ খাতে কোনো অপরাধ ঘটলে মালিকরা পার পেয়ে যাচ্ছে বলে উল্লেখ করে টিআইবি। রমজানকে সামনে রেখে চলেছে চিনির বাজারও। দেশে চাহিদার চেয়ে 3 গুণ চিনি মজুদ থাকার পরও এ দাম বৃদ্ধি রহস্যজনক। আন্তর্জাতিক বাজার দর কম থাকার পরও সরবরাহে ঘাটতি দেখিয়ে পাইকারি ব্যবসায়ীরা কেজিতে চিনির দাম বাড়িয়েছে 2 টাকার বেশি। অন্যদিকে পাইকারি বাজারে ভোজ্য তেলের দাম কমলেও কোনো প্রভাব পড়েনি খুচরা বাজারে। দেশে বছরে চিনির চাহিদা 18 লাখ মেট্রিক টন। এর মধ্যে 3 লাখ টনই ব্যবহার হয় রোজার মাসে। এর বিপরীতে বিভিন্ন চিনি কলে উৎপাদন হয় মাত্র 70,000 টন। বাড়তি চাহিদা মেটাতে গেল মার্চ পর্যন্ত আমদানি হয়েছে 11.5 লাখ টন চিনি। একই সময়ে এলসি খোলা হয়েছে আরও 12.5 লাখ টনের। সব মিলিয়ে দেশে এখন চাহিদার 3 গুণ চিনি মজুদ। এরপরও বাড়ছে দাম। আন্তর্জাতিক বাজারে 1 কেজি চিনির আমদানি মূল্য 30 টাকার কম হলেও কোনো বাজারেই মিলছে না 55 টাকার কমে। বস্তাপতি চিনির দাম বেড়েছে 80 থেকে 100 টাকা। হুট করে এই দর বৃদ্ধির যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই বিক্রেতাদের কাছে। চিনি 20 টাকা বাড়ছে, আগে ছিল 48-50 টাকা বিক্রি করতাম, এখন 52। ওনারা বলতেছে নাকি যথেষ্ট পরিমাণ মজুদ আছে। তো মজুদ থাকার পর আমরা হইলাম খুচরা বিক্রেতা, আমরা 1 বস্তা নিয়ে 1 বস্তা বিক্রি করি। তো আমরা তো দাম বাড়াইতে পারি না। যারা ইম্পোর্টার তারাই জানে কিভাবে দাম বাড়ে। বাজারে চিনির দাম বাড়লেও কমেছে ভোজ্য তেলের দর। তবে খুচরা ও পাইকারি বাজারে দামের পার্থক্য লিটারে অন্তত 5 টাকা। বোতলজাত 5 লিটার তেলের দামের পার্থক্য 30 টাকার বেশি। হোলসেল 5 লিটার রূপচাঁদা আমরা বিক্রি করতেছি 480 টাকা, আর তীর বিক্রি করতেছি 455 টাকা। এখন অ্যাভেলেবেল তেল আছে, কোনো দামও বাড়বে না, বাড়েও নাই, আগের দামই আছে। চিনিটা 49 টাকা 60 পয়সা পরে হোলসেলে, আমরা খুচরা বিক্রি করতেছি 52 টাকায়। দাম বৃদ্ধির জন্য মিল মালিকদের সরবরাহে গড়িমসিকেই দায়ী করছেন রাজধানীর মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতারা। ইদানিং চিনিতে হয়তো 2-1 টাকা বেড়েছে। তার কারণটা হলো আপনার আমাদের যে সবচেয়ে বড় উৎপাদনকারী চিনি গ্রুপ, যেটা আপনার সিটি গ্রুপ, সেখানে আপনার একটু মালের ডেলিভারি পেতে 2-4 দিন দেরি হচ্ছে, ট্র্যাক ড্যামারেজ খাচ্ছে, যে কারণে আপনার চিনির দামটা একটু খুচরা পর্যায়ে একটু বেড়েছে। এটা আপনার টেম্পোরারি। দাম নিয়ন্ত্রণে চিনির মোকাম থেকে শুরু করে পাইকারি ও খুচরা বাজার তদারকির পরামর্শ ভোক্তাদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। নিচে সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে।
শরীয়তপুরে জাজিরা প্রান্তে পদ্মা সেতুতে বসানো হয়েছে 11তম স্প্যান, দৃশ্যমান হল 1600 মিটার। বিক্ষিপ্ত সংঘর্ষ, গুলি আর কারচুপির অভিযোগে চলছে লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বের ভোট। বিজেপির পক্ষে ভোট বিপ্লবের ডাক নরেন্দ্র মোদীর। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ৮০ লাখ নতুন ভোটারের তথ্য সংগ্রহের লক্ষ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, চলবে 13 মে পর্যন্ত। সকালে রাজবাড়ীতে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এছাড়া নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম চট্টগ্রামে, কবিতা খানম সিলেটে কার্যক্রম উদ্বোধন করেন। সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করে কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, সব নির্বাচন সুষ্ঠু করতে কমিশন চেষ্টা করে যাচ্ছে, তাই ভোটারদের উচিত সব নির্বাচনে ভোট দিতে আসা। নির্বাচনে জাতীয় ও স্থানীয় সব নির্বাচন ইভিএমে করার পরিকল্পনার কথাও জানান তিনি। ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ রাজশাহীতে হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ভোট না দিলেও জাতীয় পরিচয়পত্রের জন্য হলেও ভোটার হতে আহ্বান জানান তিনি। 52,000-এরও বেশি তথ্য সংগ্রহকারী এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এবারই প্রথম হিজড়াদের ভোটার করা হচ্ছে। এছাড়া রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বিশেষ কমিটির তত্ত্বাবধানে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা হবে। শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে বসেছে পদ্মা সেতুর 11তম স্প্যান। সকাল 9টায় স্প্যান বসানো হয়। 33 ও 34 নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হল সেতুর 1650 মিটার। এর আগে সোমবার সকালে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে 3600 টন ধারণ ক্ষমতার ক্রেনে করে স্প্যানটি আনা হয় জাজিরার নাওডোবা প্রান্তে। 2017 সালে 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মধ্যে দিয়ে প্রথমবারের মতো দৃশ্যমান হয় পদ্মা সেতু। আজ বসানো হয়েছে 11তম স্প্যান। এপ্রিলের শেষ দিকে আরেকটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বিক্ষিপ্ত সংঘর্ষ, গুলি, বোমাবাজি আর কারচুপির অভিযোগ চলছে ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বের ভোট। আহমেদাবাদে ভোট দিয়ে ক্ষমতাসীন বিজেপির পক্ষে ভোট বিপ্লবের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট চলছে 13 রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 117টি আসনে। আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন রাহুল গান্ধী, অমিত শাহ, মুলায়ম সিং যাদব, মেহবুবা মুফতি, বরুণ গান্ধী, জয়প্রদা এবং অভিজিৎ মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট দেওয়ার আগে গান্ধীনগরে তার 98 বছর বয়সী মা হীরাবেনে আশীর্বাদ নেন। পরে গুজরাটের আহমেদাবাদের একটি কেন্দ্রে ভোট দেন। ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্রের উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি। বলেন, বোমার তুলনায় ভোট বহুগুণ শক্তিশালী। এদিকে গেল দু পর্বের মতো এবারও সহিংসতা ও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। মালদা এবং মুর্শিদাবাদে একাধিক কেন্দ্রে বোমাবাজিতে আহত হয়েছে অন্তত 3 জন। গুলি করা হয়েছে পোলিং এজেন্টকে লক্ষ্য করে। কারচুপিতে সহযোগিতার অভিযোগে এক প্রিজাইডিং অফিসারকে সরিয়েছেন নির্বাচন কমিশনার। পশ্চিমবঙ্গে বেশিরভাগ হামলার দায় তৃণমূলের উপর চাপিয়ে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করার আশ্বাস প্রধানমন্ত্রী। ব্রুনাইয়ে বাংলাদেশ হাই কমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। শ্রীলঙ্কার বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে 310। তদন্ত দলকে সহযোগিতা করতে চায় ইন্টারপোল। পালন হচ্ছে জাতীয় শোক। সংসদে যোগ দেওয়ার বিষয়ে ভোটারদের চাপ আছে, তবে সবকিছু নির্ভর করছে বেগম জিয়ার মুক্তির ওপর, বলেছেন বিএনপি নেতারা। অর্থনীতিতে সরকারের প্রথম 100 দিন উদ্দাম ও উচ্ছ্বাসহীন। প্রবৃদ্ধির হিসাব সঠিক হলেও উদ্বেগজনক অভিমত সিপিডির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।